সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আমাদের আজকে এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। আজকের এই ছায়া সংসদে যে বিষয় নিয়ে দুটি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা অংশগ্রহণ করবে তা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় প্রস্তাবিত বাজেট আসলে কতখানি যুক্তিযুক্ত, এই বাজেট নিয়ে তারা কথা বলবেন। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। আসুন দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই ছায়া সংসদের প্রস্তাবিত যে বাজেট প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে সেই বিষয়ের উপর আলোচনা করবার পূর্বে আমরা সরকারি ও বিরোধী দলের যে বক্তারা রয়েছে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সরকারি দল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বক্তারা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা লামিয়া কবির, মাননীয় ছায়ামন্ত্রী নুরুল আফসার এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ বিন তসলিম। অন্যদিকে আজকের এই ছায়া পার্লামেন্টে বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা প্রিয়া দেব, মাননীয় বিরোধী দলীয় উপনেতা স্বপ্না আক্তার, মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ রিদওয়ান ইবনে মাহবুব। প্রদর্শক, এবারে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে যে পাঁচজন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করছেন তাদের সাথে। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন দৈনিক ইত্তেফাকের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ও জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মঈনুল আলম, রয়েছেন চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক ডক্টর শাকিলা জেসমিন, আরও রয়েছেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও যুগ্ম কর কমিশনার মেহেদী হাসান তামিম। অন্য আরেকজন বিচারক হচ্ছেন ৭১ টিভির সিনিয়র রিপোর্টার সাংবাদিক কবেরী মৈত্রীয়। সর্বশেষ বিচারক হচ্ছে প্রাক্তন বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এস এম মোর্শেদ। আজকের এই বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই তরুণ বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপিকে সবাই তালি দিয়ে অভিনন্দন জানাই। সমাজচিন্তক, কৃষিবিদ, অর্থনীতিবিদ তো বটেই, একই সাথে রাষ্ট্র এবং আমাদের যে সামাজিক কাঠামো নিয়ে চিন্তা ভাবনা করেন সেই ব্যক্তি আজকের প্রধান অতিথি ডক্টর আব্দুর রাজ্জাক। তার বক্তব্য কিন্তু আমরা আয়োজনের একেবারেই শেষে শুনব। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। বাজেট নিয়ে ছায়া সংসদের এটি সর্বশেষ অধিবেশন। আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিয়ে এই প্রস্তাবিত যে বাজেটটি উত্থাপন করতে যাচ্ছে সেই বাজেটের পক্ষেও প্রস্তাব উত্থাপন করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা লামিয়া কবিরকে আহ্বান করছি তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় সংসদ নেতা। জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ, এই প্রতিপাদ্য বা স্লোগানকে সামনে রেখে মাননীয় অর্থমন্ত্রী ২০২১-২২ অর্থবছরের জন্য ৬,০৩,৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাবিত করেছেন। এই বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং একই সাথে প্রান্তিক জনগোষ্ঠী যারা বিপর্যস্ত তাদেরকেও বাঁচাতে হবে। ঠিক সেই প্রান্তি লগ্নে এসে এই সংসদে যেই প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় প্রস্তাবিত বাজেট যৌক্তিক। মাননীয় স্পিকার, সংজ্ঞায়নে চলে যাচ্ছি। প্রান্তীয় জনগোষ্ঠী বলতে কি বোঝাচ্ছি? প্রান্তীয় জনগোষ্ঠী বলতে বোঝাচ্ছি সামাজিক ও অর্থনৈতিকভাবে সমাজের মূল স্রোত থেকে যারা পিছিয়ে আছেন, যেমন কৃষক, দরিদ্র, তারা। সামাজিক সুরক্ষা বলতে বোঝাচ্ছি এই সমাজে তাদের টিকে থাকার স্বার্থে মৌলিক চাহিদার ন্যূনতম অধিকার পূরণকে বোঝাচ্ছি। এবং প্রস্তাবিত বাজেট বলতে ২০২১-২২ বছরের জন্য অর্থ বছরের বাজেটকে বোঝাচ্ছি। এবং যৌক্তিকতা বলতে বোঝাচ্ছি বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার ভিত্তিতে তা কতটুকু সমর্থনযোগ্য। মাননীয় স্পিকার, প্রথমে বাজেটের বাস্তবায়নগত কিছু ত্রুটি থাকতে পারে। আজকে আমরা শুধু পরিমাণগত যে বাজেট রয়েছে রাষ্ট্রের প্রেক্ষাপটের তুলনায় কিভাবে যৌক্তিক তা আমরা দেখাবো। মাননীয় স্পিকার, সামাজিক নিরাপত্তা খাতে ইতিহাসের এই প্রথম ১ লক্ষ কোটি টাকার উপরে বাজেট দেওয়া হয়েছে, যা হয়েছে ১,০৭,৬১৪ কোটি টাকা। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, বলছি যা চলছে আজকের সংশোধিত বাজেটের চেয়ে ১১,০০০ কোটি টাকা বেশি ছিল আগের থেকে। এই বরাদ্দ যে বরাদ্দ দেওয়া হয়েছে তা ১৭.৮৩% এবং জিডিপি ৩.১১%। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, ২০২০ থেকে ২১ অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল ৯৫,৫৭৭ কোটি টাকা। অর্থাৎ আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ১২,০০০ কোটি টাকা বরাদ্দ বাড়ছে, বাস্তবতার প্রতিফলন। কিন্তু মাননীয় স্পিকার, এখন দেখি ঠিক কোন কোন উপখাতে বরাদ্দ বাড়ছে এবং কাদের জন্য বাড়ছে। মাননীয় স্পিকার, নতুন প্রস্তাবিত বাজেটে দারিদ্র্য প্রবণ ১২২টি সহ আরো ৩৮টি উপজেলা সম্প্রসারণ করে মোট ১৫০টি উপজেলা করা হয়েছে। ভাতা সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। বয়স্ক ভাতাভোগীর সংখ্যা আগে ছিল ৪৯ লাখ, নতুন আরো বাড়ানো হয়েছে ৮ লাখ।
লাখ, এখানে বরাদ্দ বাড়ছে আর 481 কোটি টাকা। বিধবা ভাতা আগে ছিল 20 লাখ, এখন নতুন করে বাড়বে আরো 16 লাখ, এখানে বরাদ্দ বাড়ছে 255 কোটি টাকা। নতুন 38 উপজেলায় প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা মোট দাঁড়াচ্ছে 18 লাখ, এখানে বরাদ্দ বাড়ছে 92 কোটি টাকা। মাননীয় স্পিকার, মুক্তিযোদ্ধাদের সেই জীবনে স্বীকৃতি স্বরূপ তাদের মাসিক ভাতা 12,000 থেকে 20,000-এ উন্নীত করা হয়েছে। এই সুবিধার অন্তর্ভুক্ত বেশিরভাগই হতদরিদ্র মুক্তিযোদ্ধারা। মাননীয় স্পিকার, এছাড়াও 1000 হতদরিদ্র মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রান্তিক পর্যায়ের মানুষগুলো কম বেশি কৃষির উপর নির্ভরশীল। সেই প্রান্তিকের কৃষকরা কি চাচ্ছে? 2021 থেকে 22 অর্থ বছরে কৃষি খাতে প্রস্তাবিত বাজেট 31,911 কোটি টাকা। বেশ, লক্ষ্য করি কৃষিতে ভর্তুকি 5 গুণের বেশি বাড়িয়েছে সরকার। কেন? প্রান্তিকের কৃষকেরা যাতে তাদের ন্যায্য মূল্য পায়, যাতে উৎপাদন বাড়ে। কৃষি যন্ত্রপাতির উপর 10% হারে কর মওকুফ করা হয়েছে। কেন? খেয়াল করুন মাননীয় স্পিকার, যারা প্রান্তিক পর্যায়ে গ্রামীণ অর্থনীতি সচল রাখার জন্য 100 কোটি টাকা প্রণোদনার বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, এনজিওর বিস্তৃতি বিশাল আমরা জানি, তাদের মাধ্যমে বিতরণের জন্য 2000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, দেশীয় শিল্পের সুরক্ষার জন্য আমরা কি করলাম? আমদানি শুল্ক বাড়াই দিলাম, কিন্তু আমদানির কাঁচামালের শুল্ক কমাই দিলাম। কি হবে এতে? উদ্দেশ্য কি? আপনি বাইরের বিস্কুট খাওয়া বাদ দিয়ে এখন দেশের নাবিস্কো বিস্কুট খাবেন। কি হবে এতে? দেশীয় পণ্যের চাহিদা বাড়বে মাননীয় স্পিকার, উৎপাদন বাড়বে, বিনিয়োগ বাড়বে, পরিসর বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে। মাননীয় স্পিকার, দেখুন স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য, মেড ইন বাংলাদেশ পণ্য, হালকা প্রকৌশল পণ্য, অটোমোবাইল সহ বিভিন্ন এসব পণ্যে 10 বছরের কর অব্যাহতি দেওয়া হয়েছে। কেন? বিনিয়োগকারীরা যাতে বিনিয়োগে আকৃষ্ট হয়, কর্মসংস্থান, এইসব জায়গায় কারা কাজ করবে? সেই প্রান্তিকের মানুষজন। মাননীয় স্পিকার, নারীদের জন্য কি রেখেছি বাজেটে? দেখুন মাননীয় স্পিকার, প্রান্তিকের নারীরা বেশিরভাগই উদ্যোক্তা। এসিবি খাত ফোকাস, এসিবি খাত নারী উদ্যোক্তাদের জন্য, এসিবি খাতে নারী উদ্যোক্তাদের 50 লাখ থেকে 70 লাখ টাকা করমুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। কি হবে এতে? অর্থাৎ যেসব নারীর আয় মাসে 25,000-এর নিচে, তাদেরকে কর দিতে হবে না। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, দেখুন আমরা খাদ্যে কি করেছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে খাদ্য মন্ত্রণালয়ের 60টি কর্মসূচি আছে। টিআর, টিজিবি, কাবিখা, এইসব কর্মসূচির জন্য 15,060 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া কি করেছি? বিশেষ সম্প্রদায় যারা আছে তাদের জন্য 35টা উন্নয়ন কর্মসূচি আছে, এখানে দিয়েছি 10,366 কোটি টাকা। খাদ্য উৎপাদন যাতে বাড়ে, খামার যান্ত্রিকীকরণ যাতে বাড়ে, তাই খাদ্য সংকট যাতে এড়ানো যায়, তাই কর্মসংস্থান দিয়েছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমরা শুনবো আজকের এই ছায়া সংসদে মাননীয় বিরোধী দলনেতা প্রিয়া দেবের কাছ থেকে তার বক্তব্য। স্বপ্ন ছিল স্কুল শিক্ষক হব। এ পর্যন্ত 46টি স্কুলে চাকরির পরীক্ষা দিয়েও চাকরি হয়নি, কারণ আমি মুচির ছেলে। বলছিলাম দলিত সম্প্রদায়ের সদস্য রতন দাসের কথা। মাইসে হয় মুচির ফুয়া লেখাপড়া করি ব্যারিস্টার হয়ে যাব, জন্মই যেন তাদের আজন্ম পাপ। মাননীয় স্পিকার, আজ দেশের 65 লক্ষ দলিত শ্রেণীর মানুষ সামাজিক বৈষম্যের শিকার। অস্পৃশ্যতা, চাকরিতে সুযোগ কম, দরিদ্রতা, শিক্ষার হার কম সহ একজন দলিতের সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়া অবধি 72টি বৈষম্যের শিকার হতে হয়। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাননীয় স্পিকার, সরকার দল কর্তৃক উত্থাপিত প্রস্তাবের তীব্র বিরোধিতা করে আজকের বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, প্রথমেই সরকার দল থেকে করে যাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর সংকীর্ণ সংজ্ঞায়নের সমালোচনা করছি। মাননীয় স্পিকার, সমাজবিজ্ঞানীদের মতে প্রান্তিক জনগোষ্ঠী বলতে বোঝায় সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সীমান্ত রেখায় যারা অবস্থিত। অর্থাৎ বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী হলো আদিবাসী, নিগ্রোষ্ঠী, দলিত, হরিজন, বিহারি, ভিখারি, মুচি, যাযাবর, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, হিজড়া, চরের মানুষ, হকার, কামার, কুমোর, তাঁতি মৃৎশিল্পী সহ যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তারা। কিন্তু সরকার দল থেকে মাননীয় স্পিকার এদের একজনের নামও কি আপনি শুনতে পেয়েছেন? আমি বিশ্বাস করি আপনি শুনতে পাননি। মাননীয় স্পিকার, কেন আমরা বলছি এই বৃহৎ অবহেলিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় প্রস্তাবিত বাজেট অযৌক্তিক? লক্ষ্য করুন। 1. সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি। 2. ভাতাগ্রহীতার 46% অনুপযুক্ত। 3. বরাদ্দের অপ্রতুলতা ও সুষম বন্টনের অভাব। 4. সাংবিধানিক অবমাননা ও আইনগত বৈষম্য। মাননীয় স্পিকার, শুরুতেই আসছি সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দের দিকে। 1,07,614 কোটি টাকা বরাদ্দের খতিয়ানটি একটু দেখুন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন বাবদ 26,690 কোটি টাকা, যা কিনা বরাদ্দের 25%। উনারা যে জিজ্ঞেস করে গেলেন আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা কেন জিজ্ঞেস করছি, তাহলে উনাদের কাছে প্রশ্ন, এই খাতের ভেতর মাননীয় স্পিকার সরকারি কর্মকর্তা কর্মচারী কেন থাকবেন? যদি উনারা থাকেন তাহলে প্রশ্ন করবো না কেন? আপনারা বাজেটটি পড়ে আসা আপনাদের উচিত ছিল, তাহলে বুঝতে পারতেন প্রশ্নটি কেন করছি। তারপর মাননীয় স্পিকার, কোভিড মোকাবেলায় 7,300 কোটি টাকা, শিক্ষা ও উপবৃত্তিতে 6,200 কোটি টাকা, স্বাস্থ্য ও রক্ষাতে 4,900 কোটি টাকা, কৃষি ও ভর্তুকি বাবদ 7,970 কোটি টাকা, যার একটিও সামাজিক সুরক্ষা বা প্রান্তিক জনগোষ্ঠীর আওতায় পড়ে না। মাননীয় স্পিকার, সব মিলিয়ে অন্য খাতের জন্য 53,749 কোটি টাকা ব্যয় হবে সামাজিক নিরাপত্তা খাত থেকে, আর সামাজিক নিরাপত্তা খাতের উপকারভোগীরা পাবেন মাত্র 53,800
865 কোটি টাকা। সেই প্রেক্ষিতে সিপিডি বলছে সামাজিক নিরাপত্তা খাতে শুভঙ্করের ফাঁকি আছে। মাননীয় স্পিকার, 2020 থেকে 22 অর্থ বছরের তুলনায় সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ 12,000 কোটি টাকা বাড়লেও সরকারি পেনশন ভাতা, কৃষি ভর্তুকি ও সঞ্চয় সুদ বাদ দিলে দাঁড়ায় মাত্র 1,878 কোটি টাকা। এখন সরকার দলের কাছে প্রশ্ন, কোন যুক্তিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রান্তিক জনগোষ্ঠীর আওতাতে পড়েন? মাননীয় স্পিকার, সিপিডি অক্সফাম যেখানে বলছে কোভিড কালে কাজ হারিয়েছে 62% মানুষ, সানেম যেখানে বলছে দেশের প্রায় 6.5 কোটি মানুষ দরিদ্র, আর যারা কিনা দরিদ্র তাদের জন্য আপনি বরাদ্দ বাড়ালেন 1,878 কোটি টাকা, আর যারা কিনা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকে আপনি দিয়ে দিলেন 28,000 কোটি টাকা, তাও আবার আমরা দলিত মানুষ আমাদের নাম করে। কেন মাননীয় স্পিকার এই বৈষম্যটা কেন? এই জন্য মাননীয় স্পিকার অযৌক্তিকতার চরম সীমা। মাননীয় স্পিকার, এবার আসছি ভাতার বাস্তব চিত্রের দিকে। সরকারি দল বলে গেলেন আমাদের নাকি মাননীয় স্পিকার অনেক ভাতা দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, 2021 সালে এসেও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা মাত্র 500 টাকা মাননীয় স্পিকার, প্রতিবন্ধী ভাতা 750 টাকা, মাতৃত্বকালীন ভাতা 800 টাকা। এগুলো কি যথেষ্ট মাননীয় স্পিকার? এর থেকেও ভয়ঙ্কর তথ্য হচ্ছে মাননীয় স্পিকার, জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বলছে ভাতা গ্রহীতার 46% অনুপযুক্ত। তার মানে আপনি প্রায় অর্ধেক অনুপযুক্ত মানুষকে ভাতা দিয়ে দিচ্ছেন। এই ভাতা কেন দিচ্ছেন? অর্ধেক ভাতাই তো আমার চলে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মানুষের জন্য ফাউন্ডেশনের গবেষণা বলছে প্রান্তিক জনগোষ্ঠীর 31.7% নিজস্ব জমি নেই, 35.19% বছর জুড়ে খাদ্য সংকটে থাকে, যৌন হয়রানির শিকার হয় 33.67%, আর আমার আপনার মতো মূলধারার মানুষদের দ্বারা নির্যাতিত হয় 32.3% মানুষ। দলিত সম্প্রদায়ের, হরিজন সম্প্রদায়ের গগনলাল বলেছেন সরকারের কাছে বিশেষ অনুরোধ জানাই, চিড়িয়াখানায় বিশাল জায়গা আছে, ওখানে আমাদের থাকতে দেওয়া হোক, ঘর করে দেওয়া হোক, দেশের মানুষ দেখুক হরিজন সম্প্রদায়রাও মানুষ। মাননীয় স্পিকার, এমন বাংলাদেশে কি চেয়েছিলাম আমরা যেখানে মানুষকে মানুষ বলবো না, দলিত বলবো, হরিজন বলবো? মাননীয় স্পিকার, আজকে সুযোগ এসেছে আমাদের নিজের ভুল স্বীকার করার। আসুন আজকে আমরা স্বীকার করি বাজেটে ওই সকল মানুষদের জন্য আমরা কোনো জায়গা রাখিনি। আজকে তারুণ্যের এই প্রজন্মে দাঁড়িয়ে মাননীয় স্পিকার আমরা এই কথাটি সত্যিটি স্বীকার করি। আজকে যদি এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয় মাননীয় স্পিকার, এখানে আমরা দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ ওই দলিত নিপীড়িত মানুষদের অত্যাচারকে, অন্যায়কে, প্রশ্রয়কে, মাননীয় স্পিকার এইসব বৈষম্যকে আমরা প্রশ্রয় দিয়ে যাব মাননীয় স্পিকার। তাই আমি আশা করব এই প্রস্তাবটি কখনোই এই সংসদে গৃহীত হবে না। মাননীয় ছায়ামন্ত্রী নুরুল আফসারের কাছ থেকে তার বক্তব্য প্রদান করবার জন্য প্রথমে একটা কথা বলি, অর্ধেক সত্য বলা মাননীয় স্পিকার জ্ঞান পেপের সমান। তারা যে বৈষম্যর কথা আজকে বলে গিয়েছেন, তারা একবারের জন্য এই কথাটাকে উল্লেখ করে নাই যে আমার দেশে বিনিয়োগ বান্ধব, ব্যবসা বান্ধব এবং উৎপাদনমুখী যে শিল্প একটা বাজেট তৈরি করা হয়েছে, এই বাজেটের ফলে যে রপ্তানিমুখী পণ্যের উপর সরকার 1% প্রণোদনা দিয়েছে, এর কারণ হলো যে উৎপাদনমুখী শিল্প এবং রপ্তানিমুখী শিল্প বলে আমার দেশে যে কর্মসংস্থানের সৃষ্টি হবে, সেই কর্মসংস্থানের কারণেই যে আমার দেশের দারিদ্র্যের যে হার কমে আসবে, যার ফলে যে বৈষম্য কমে আসবে, এই জায়গাটি তারা একবার উল্লেখ করে নেয়। মানে স্পিকার, তারা ভাতার কথা আমাদেরকে প্রশ্ন করেছে যে ভাতা 500 টাকা হয় কিনা। আমার যেখানে যে আছে, যে বাঁচবে, শুধু আমি তাকেই বাঁচাবো নাকি সবাইকে নিয়ে যাতে মিনিমাম বাঁচার মতো অবস্থা থাকে, সেই জায়গাতে আমি যাব। মানে স্পিকার, তারা লক্ষ্য করুন যে আমরা নতুন করে আরও কমপক্ষে 14 লক্ষ ভাতার আওতায় সুবিধাভোগী লোকদেরকে নিয়ে এসেছি, এই জায়গাটি কিন্তু তারা ওখানে উল্লেখ করে নেয়। মানে স্পিকার, আপনাকে মনে রাখতে হবে যে আমার দেশের যে বাজেটের সক্ষমতা, অর্থনীতির যে সক্ষমতা, সেই সক্ষমতা নিয়ে কথা বলতে হবে। এখানে পেনশন ঢুকিয়েছে বলে যে সামাজিক নিরাপত্তা খাতে একেবারে অযৌক্তিক হয়ে গেছে ব্যাপারটা, এইখানে না, যে আপনাকে দেখাতে হবে যে আমার দেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট হচ্ছে, সেই জায়গা থেকে আমি যে সামাজিকভাবে যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যে বাজেট দিয়েছি, সেই জায়গাটাতে আসলে যৌক্তিক কিনা। মানে স্পিকার, আমি আজকে যদি সামাজিক নিরাপত্তা খাতের আওতায় যদি একটু কথা বলি, হিজড়ে, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর মান উন্নয়নের জন্য যে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে, তার পরিমাণ হলো যে আগে যেখানে 86,000 ছিল, এইখানে তা 95,000 করা হয়েছে। মাননীয় স্পিকার, এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা উত্তর দিয়ে গেলাম। মাননীয় স্পিকার, আপনি যদি লক্ষ্য করে থাকেন যে তৃতীয় লিঙ্গের কথা উনি বলে গেছেন, সে তৃতীয় লিঙ্গের করদাতাদের করমুক্তির আয়সীমা যেখানে আগে 3 লাখ ছিল, এখানে 3.5 লাখ করা হয়েছে। তারাই প্রান্তিক জনগোষ্ঠী। মাননীয় স্পিকার, আপনি যদি আরও লক্ষ্য করে থাকেন, এই প্রান্তিক জনগোষ্ঠীর তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নিয়োগ করে থাকে, তার কর 5% রেয়াত করার ঘোষণা দিয়েছে সরকার এই প্রস্তাবিত বাজেটে। মাননীয় স্পিকার, আপনি যদি একটু স্বাস্থ্য খাতের দিকে তাকান, সেই স্বাস্থ্য খাতে কী বলা আছে যে দরিদ্র অন্তঃসত্ত্বা মায়েদের কথাও এই সরকার চিন্তা করেছে। দরিদ্র মায়েদের কথা মানে কি, যে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম তারা চালু করেছে। আগে যেখানে 53টি উপজেলায় দেওয়া হতো, এখন 20টি বাড়ি এখন 73টা উপজেলাতে যাওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, প্রান্তিক পর্যায়ের মানুষ যাতে অন্তত স্বাস্থ্য সুবিধা যাতে মিনিমাম পায়, সেজন্য সরকার ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর এর বাহিরে
যে 200 বা 250% শয্যা বিশিষ্ট যদি কোনো হসপিটাল করে তাকে 10 বছরের জন্য কর্মমুক্তির জন্য সুপারিশ করেছে মাননীয় স্পিকার। আমরা 13টা মন্ত্রণালয়ের বাজেট যেটা অপেক্ষাকৃত কম দরকার সেইখানে কমিয়ে অন্যান্য যেগুলো অধিকতর দরকার এই করোনাকালীন সময় সেইখানে বাজেট বাড়িয়েছে মাননীয় স্পিকার। আমাদের এই জায়গাটাতেই হলো প্রশ্ন যে অন্য রাষ্ট্রের না, আমরা আমাদের পদ্ধতিতে চলবে এবং যেখানে দরকার বেশি সেই জায়গাটাতেই বাজেট দিব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি যদি আবাসনের দিকে তাকান নিম্ন আয়ের মানুষের জন্য, সেই জায়গাতে যদি আমি কথা বলি যে হতদরিদ্রদের জন্য যাদের ঘর নাই তাদের জন্য সরকার 1000 ঘর প্রস্তুত করার জন্য একটা প্রস্তাব করেছে। শুধু তাই নয়, যারা ঢাকা সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মী আছেন সেই সমস্ত পরিচ্ছন্ন কর্মীদের আগে যেখানে 10 কোটি টাকা বরাদ্দ ছিল এখন 40 কোটি টাকা করা হচ্ছে তাদের আবাসন নির্মাণের জন্য মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, অতি দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়নের জন্য 72.44 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগে যেটা ছিল 30.95 কোটি টাকা মাননীয় স্পিকার। এইখানেই হলো প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় আজকের প্রস্তাবিত বাজেট যৌক্তিক বলে আমরা মনে করি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি যদি লক্ষ্য করে থাকেন এই করোনাকালীন সময়ে আমাদের প্রবৃত্তি ধরে রাখার জন্য অন্যতম বড় যে সহায়ক জায়গাটা ছিল সেটা ছিল মাননীয় স্পিকার কৃষি। সেই কৃষিতে সরকার 4972 কোটি টাকা বাড়িয়ে এখন 31,995 কোটি টাকা বাজেট দিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এর আওতায় কী করা হবে? এর আওতায় মাননীয় স্পিকার 50,000 হেক্টরে বোরো ধান চাষ করা হবে এবং এরই সাথে একেবারে সরাসরি দরিদ্র কৃষক বা যারা কৃষক আছেন বা চাল মালিক আছেন তাদের কাছ থেকে সরকার 20,55,000 টন চাল সংগ্রহ করবে যাতে তারা প্রাপ্য দাম পেয়ে থাকে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই জায়গাটাতে প্রান্তিক জনগোষ্ঠীর উপকারের কথা তাদেরকে স্বীকার করতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে স্বীকার করতে হবে যে বাজেটে কৃষিকে অগ্রাধিকার দেওয়ার ভিত্তিতে সার, বীজ, কীটনাশক আমদানির ক্ষেত্রে যে সরকার শুল্ক যে একেবারে শূন্য নামিয়ে নিয়ে এসেছে এই কথাটা যদি তারা আজকে না বুঝে তাইলে এই বিরোধিতার কোনো অর্থ নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে মনে রাখতে হবে যে আমার লবণ চাষিদের সুরক্ষার জন্য আমদানিকৃত যে শিল্প লবণ আছে সেইখানে সরকার কর বাড়িয়ে দিয়েছে আমার দেশীয় শিল্পকে টিকিয়ে রাখার জন্য মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি একটা জিনিস খুব খেয়াল করবেন, আমার দেশের আজকের বিরোধী দল যেই কথা বলছে আমার দেশে যদি নতুন করে যদি কর্মসংস্থান সৃষ্টি না হয়, আপনি একবার চোখ বন্ধ করে দেখেন যে আপনি কি দেখেন যে আমার দেশে যখন লকডাউনের সময় করোনার প্রথম প্রান্তে যখন সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে কী পরিমাণে দারিদ্র্যের সংখ্যা বেড়েছিল, অর্থনৈতিক হাহাকার তৈরি হয়েছিল। এই জন্য সরকার প্রণোদনা দেওয়ার পাশাপাশি রপ্তানিমুখী প্রণোদনাতে 1% দিয়েছে যাতে এটার উৎপাদন বাড়ে এবং শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গাতে মাননীয় স্পিকার আমরা বাজেট কর্পোরেট বাজেট কমিয়েছি যাতে উৎপাদনশীলতা বাড়ে। এর ফলে দরিদ্র জনগোষ্ঠী যারা প্রান্তিক পর্যায়ে আছে তাদের যাতে চাকরি হয় এই জায়গাটাতেই মাননীয় স্পিকার প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় এই প্রস্তাব যৌক্তিক বলে আমরা মনে করি। এবার আমরা বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলনেতা স্বপ্না আক্তারের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, সরকারি দলের নেতা ও মন্ত্রী এতক্ষণ ভাতার জোয়ারে সংসদ ভাসিয়ে দিয়ে গেলেন। এবার আমি আপনাকে ভাতা বান্ধব এক পরিবারের গল্প শোনাই। মাননীয় স্পিকার, ফেনীর ফুলগাজী দরবারপুরের ইউনিয়নের মেম্বার কামরুজ্জামান কামরুল, জীবিত কামরুল নিজেকে মৃত দেখিয়ে স্ত্রীকে বিধবা ভাতার কার্ড করে দিয়েছেন। 2 শালিকা সুখে সংসার করছেন, কিন্তু তাদেরও তিনি করে দিয়েছেন বিধবা ভাতা এবং স্বামী নিগৃহীতার কার্ড। মাননীয় স্পিকার, ছেলে রিকশা থেকে পড়ে হাত ভেঙেছে, পায় প্রতিবন্ধী ভাতা। শ্বশুর শাশুড়ির একটু খেদমত না করলে হয় বলেন, তাই তাদেরও করে দিয়েছে বয়স্ক ভাতার কার্ড। সম্বন্ধী বা বাদ যাবে কেন মাননীয় স্পিকার? তাই সে সুঠাম দেহের অধিকারী হয়েও পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা। মাননীয় স্পিকার, এই হলো অবস্থা। শুধু তাই নয় মাননীয় স্পিকার, আমরা যদি জাতীয় দৈনিকের পাতা খুলি তাহলেই চোখে পড়ে বয়স্ক ভাতার কার্ড করতে লাগে 42,000 টাকা, ঘুষ দিলেই পাওয়া যায় বিধবা ভাতার কার্ড। মাননীয় স্পিকার, এ যেন চোরের মায়ের বড় গলা। ঠিক এই বাস্তবতায় জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের পর্যবেক্ষণ বলছে ভাতা গ্রহীতার 46%ই অনুপযুক্ত, যার কারণে বারবার বলছি মাননীয় স্পিকার আজকের প্রস্তাবটি অযৌক্তিক, অগ্রহণযোগ্য। মাননীয় স্পিকার, কেন আমরা বলছি সামাজিক সুরক্ষা খাতের প্রস্তাবিত বাজেটটি অযৌক্তিক এবং তার আইনগত ব্যাখ্যা দিচ্ছি। বাংলাদেশের সংবিধানের 15 ঘ অনুচ্ছেদে বলা আছে সামাজিক নিরাপত্তার অধিকার, অর্থাৎ বেকারত্ব, ব্যাধি বা পঙ্গুত্বজনিত কিংবা অনুরূপ অন্যান্য পরিস্থিতিজনিত আয়ত্তাতীত অভাবগ্রস্তের ক্ষেত্রে সরকারি সাহায্য লাভের অধিকার। এখন প্রশ্ন হলো মাননীয় স্পিকার, এখানে কোথাও কি সরকারি কর্মকর্তাদের কথা বলা আছে? তাহলে তারা কিভাবে এই খাতের 28% বরাদ্দ পায়? মাননীয় স্পিকার, সংবিধানের 24, 27 এবং 28 নম্বর অনুচ্ছেদে বলা আছে সাম্যের কথা, বৈষম্য না করার কথা, অথচ আজকে এই দলিতরা, আদিবাসীরা সমাজে অস্পৃশ্য, তারা যেন মানুষ না, তারা যেন নিগৃহীত, নিষ্পেষিত মানুষজন। এমনকি মাননীয় স্পিকার, তারা নিগৃহীত হলেও আইনের দ্বারস্থ হতে পারছে না, কেননা স্বাধীনতার 50 বছর পরে এসেও আমাদের বাংলাদেশের সরকার
বৈষম্য বিলোপ আইন করতে ব্যর্থ, যার ফলে আমরা বলছি এই প্রস্তাবটি অযৌক্তিক, অগ্রহণযোগ্য। মাননীয় স্পিকার, সরকার বলছে অনগ্রসর জনগোষ্ঠীর সুবিধার সংখ্যা নাকি তারা 95,000-এ উন্নীত করবে। এটা কি তাদের যৌক্তিকতার নমুনা? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আদিবাসী জনসংখ্যা 40 লাখেরও বেশি। পরিকল্পনা মন্ত্রণালয় 9 পেশার 53 লাখ প্রান্তিক মানুষের সংখ্যা নিরূপণ করেছে, যার মধ্যে আছে বেদে, কামার, কুমোর, জেলে, কাঠমিস্ত্রি সহ আরও অনেকে। অন্যদিকে পরিসংখ্যান বলছে দেশের 14,000 বস্তিতে বাস করে প্রায় 23 লাখ প্রান্তিক মানুষ। এখন প্রশ্ন হলো মাননীয় স্পিকার, এই বৃহৎ অবহেলিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় 500 টাকায় 95,000 জনের ভর্তুকি কি যথেষ্ট? মাননীয় স্পিকার, তাদের দৃষ্টিতে এটাই কি যৌক্তিকতা? এ যেন যে খাইছে 7 বার তার জন্য ভাতবার, যে খায় নাই একবার তার জন্য চাল ঝাড়, এমন একটা অবস্থা। মাননীয় স্পিকার, করোনা প্রেক্ষাপটে সামাজিক সুরক্ষার এবারের বাজেট হলো অসারে তর্জন গর্জন সার, সেটি আর বলার অপেক্ষা রাখে না। মাননীয় স্পিকার, সিপিডি কি বলছে দেখুন, করোনার কারণে গত 1 বছরে 62% মানুষ কাজ হারিয়েছে। বাজেটের গাড়িতে যাত্রী তুলতে ভুলে গেছেন অর্থমন্ত্রী। সিপিডি ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার বলছেন অন্য খাতে নতুন ব্যয় ঢুকিয়ে প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতকে বড় করে দেখানো হচ্ছে, যেখানে বাজেট মাত্র 3.4 বলা হলেও বাজেট আদতে মাত্র 2.4%। মাননীয় স্পিকার, এত কিছুর পরেও কি আমরা বলতে পারি না সামাজিক সুরক্ষার প্রস্তাবিত বাজেটটি অযৌক্তিক? মাননীয় স্পিকার, আজ অর্থনীতিবিদরা, বিভিন্ন গবেষণা সংস্থা সকলেই বলছে পেনশন ভাতা সামাজিক সুরক্ষায় রাখা যথার্থ নয়। মাননীয় স্পিকার, আমরাও কিন্তু বারবার সেটাই বলছি, আজকের এই বাজেটটি যৌক্তিক নয়, যথার্থ নয়। সবশেষে সরকারি দলকে বলতে চাই, আপনাদের এই ভাষণ, এই পরিসংখ্যান, এই কাগজে কলমের বড় বড় হিসাব কি পারবে বৈষম্য দূর করতে, প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা দিতে? সরকারি দল দুদিন না খেয়ে থেকে দেখেছেন কখনো ক্ষুধার কি কষ্ট, ক্ষুধার কি জ্বালা? যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন। মাননীয় স্পিকার, আজকে আমাদের এখানে মাননীয় কৃষিমন্ত্রী উপস্থিত আছেন। প্রশ্নাতীতভাবে উনি একজন সফল মানুষ, সফল মন্ত্রী। আমরা বিশ্বাস করি আমাদের আজকের কথাগুলো প্রান্তিক মানুষদের দুঃখ দুর্দশা, বৈষম্যের কথা উনি সংসদে আলোচনা করবেন, মন্ত্রিসভায় আলোচনা করবেন। কিন্তু মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি গৃহীত হলে সরকার আরও উদাসীন হয়ে যাবে, আর প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে তেমন অন্ধকারই থেকে যাবে আমাদের এই প্রান্তিক মানুষগুলো। তাই মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি যেন গৃহীত না হয় তার আকুল আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা আমাদের আজকের এই সংসদে মাননীয় সদস্য সরকারি দলের মোহাম্মদ আব্দুল্লাহ মিন তসলিমের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য শুনে নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকের ছায়া সংসদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা কর্তৃক উত্থাপিত বিষয়টি হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় প্রস্তাবিত বাজেটটি যৌক্তিক। মাননীয় স্পিকার, আমি যদি বলতে চাই, আমাদের বিরোধী দল বারবার দেখিয়ে যাচ্ছেন সামাজিক সুরক্ষায় বাজেটটি যৌক্তিক কিনা নাকি অযৌক্তিক, কিন্তু আমাদের বাজেটের মূল বিষয় হচ্ছে প্রান্তিক জনগণ নিয়ে, প্রান্তিক মানুষদের নিয়ে আমাদের বাজেটের আজকে তর্ক বিতর্কের মোশন। তারা সামাজিক মানুষের আস্ফালন, ক্ষুধার, দারিদ্রতার কথা, কিছু অযৌক্তিক কথা এবং গুটি সংখ্যক মানুষের উদাহরণ দিয়ে তারা বলছেন যে আজকের এই বাজেটটি এই সংসদে যাতে প্রস্তাবিত না হয়। আমি বলতে চাই, যারা মনে মনে আজকে বিরোধিতার জায়গা থেকে বিরোধিতা করতে আসলেও মনে মনে তারা সবাই জানে যে আজকের এই সরকার কতটুক প্রান্তিক পর্যায়ে কতটুক পরিমাণ হেল্প করেছে। তাদের প্রত্যেকের গ্রামের বাড়ির সামনে আজকে কাঁচা রাস্তা, আজকে তাদের প্রত্যেকের ঘরে ঘরে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ। মাননীয় স্পিকার, আমি যদি আরেকটু বলতে চাই যে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নির্দিষ্ট জনগোষ্ঠী নিয়ে তারা যে কথাটা বলল, সেই কথার উত্তরে যদি আমি বলি, সেখানে অনানুষ্ঠানিক খাতে শ্রমিকদের যারা চাকরি হারিয়েছে বা যারা অনানুষ্ঠানিক খাতে আছে তাদের জন্য 12,300 কোটি টাকার 2টি পৃথক তহবিল গঠন করা হয়েছে। মাননীয় স্পিকার, এর মধ্যে একটি হচ্ছে দারিদ্র এবং একটি হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে নগদ অর্থ সহায়তা ও কোভিড-19-এর জন্য 7,300 কোটি টাকা আলাদা করে বাজেট আমাদের সরকার প্রস্তাব গঠন করেছে। মাননীয় স্পিকার, করোনায় ক্ষতিগ্রস্ত যারা দিনমজুরদের কথা তারা বলে গেলেন, তাদের জন্য এমনকি কৃষক, গৃহকর্মী যারা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য আলাদা করে 5,000 কোটি টাকার বাজেট প্রস্তাব রেখেছে আমার সরকার। মাননীয় স্পিকার, আমি যদি বলি যে এই করোনার সময় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আগামী বাজেট হিসেবে 330 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এই কারিগরি শিক্ষায় বরাদ্দের পিছনে সরকারের উদ্দেশ্যটা কি? সরকারের উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক পর্যায়ে যেসব শিক্ষার্থীরা আছে এই করোনার সময় যারা এখন পিছিয়ে পড়েছে, তাদেরকে, সেই মানুষগুলোকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করার এই যে বিশাল উদ্যোগ যে নিয়েছে, সেটা হচ্ছে মাননীয় স্পিকার আমার সরকার। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, গ্রামীণ প্রান্তিক পর্যায়ে অর্থনীতির বেশিরভাগ ক্ষুদ্র ও কুটির শিল্পী নির্ভর।
আমরা বিশ্বাস করি, আমার সরকার বিশ্বাস করে, এসএমই খাতে ঘুরে দাঁড়াতে পারলে সার্বিক বিনিয়োগ লাভ করা সম্ভব। মাননীয় স্পিকার, এসএমই খাতে অর্থনীতি পুনরুদ্ধারপূর্বক প্রান্তিক মানুষের জীবনযাপনে গতি আমাদের সরকার এসএমইভুক্ত 8টি প্রতিষ্ঠানকে অনুদান দিয়েছে, যার পরিমাণ এই বাজেটে 930 কোটি টাকা। মাননীয় স্পিকার, এই করোনায় প্রান্তিক মানুষের খাদ্য সহায়তার অংশ হিসেবে ওপেন মার্কেট সেল OMS কর্মসূচিতে 1019 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, নিম্নবিত্ত মানুষের জন্য 30 টাকা কেজিতে চাল, পেঁয়াজ ইত্যাদি সরবরাহের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে মানব জীবনের মানুষের মৌলিক চাহিদাগুলো ক্ষুণ্ণ না হয়। মাননীয় স্পিকার, আজকে যদি আমি বলি আর একটু দেখাতে চাই যে গত বছরের বাজেটের চেয়ে এই বছরের প্রান্তিক পর্যায়ে বাজেট বাড়ানো হয়েছে 75 কোটি টাকা বেশি, এবং এই খাতে নগদ প্রদান তথা বিভিন্ন ভাতা করা হয়েছে 39,637 কোটি টাকা, যা চলতি বছরের বাজেট থেকে প্রায় 6,446 কোটি টাকা বেশি, এবং এতে সুবিধাভোগীর সংখ্যা দাঁড়াবে 1,22,00,000 মানুষ। এই 1,22,00,000 পুরো মানুষই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। মাননীয় স্পিকার, তারা উপবৃত্তির কথা বলে গেছে, আমি যদি সেখানেও বলি উপবৃত্তি কার্যক্রমে বাজেট বরাদ্দ করা হয়েছে 4,272 কোটি টাকা, এতে লাভবান হবে প্রায় 2 কোটি মানুষ। মাননীয় স্পিকার, আমি যদি বলি নগদ উপকরণ হস্তান্তরের বাজেট প্রায় 6,688 কোটি টাকা বাড়িয়ে 20,182 কোটি টাকা এই বাজেটে অংশগ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, এতে সুবিধাভোগী হবে প্রান্তিক পর্যায়ের 3,90,00,000 মানুষ। মাননীয় স্পিকার, বলতে চাই ঋণ সহায়তা নিয়ে। ঋণ সহায়তা কার্যক্রমে বরাদ্দ করা হয়েছে 1,176 কোটি টাকা। বিশেষ জনগোষ্ঠী যারা বারবার যে পয়েন্টটা তুলে গেল বিশেষ জনগোষ্ঠী নিয়ে, এই বিশেষ জনগোষ্ঠীর সহায়তার জন্য আমাদের সরকার এই বাজেটে 7.21 কোটি টাকা বাজেট ঘোষণা করেছে। মাননীয় স্পিকার, তাই আমি বলতে চাই যে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হোক এবং সরকার এতে আরও প্রান্তিক পর্যায়ে কাজ করার উৎসাহ পাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এবার আমরা বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সদস্য মোহাম্মদ রেদওয়ান ইবনে মাহবুবের কাছ থেকে তার বক্তব্য। মিরপুরে বৃন্দাবন বস্তির বাসিন্দা আসাদুল ইসলাম প্রস্তাবিত বাজেটটি শোনার পরে তিনি প্রথম আলোকে ফোনে বলেন, বাজেটে গরিবের জন্য অনেক টাকা রাখা হয়েছে শুনছি, আমিও তো গরিব, এইখানে আমার মতো শত শত গরিব লোক আছে, আমাদের জন্য সরকার কি কোনো টাকা পয়সা রাখছে? মানে স্পিকার, এই আসাদুলের মতো প্রায় 2.5 কোটি নতুন দরিদ্র, 56 লক্ষের উপর দলিত, 40 লক্ষের উপর এই আদিবাসীদের আর্দনা, তাদের কান্না কি আপনারা শুনতে পান সরকার দল? মানে স্পিকার, আজকে অবসরপ্রাপ্ত সচিব, আমলা, সরকারি কর্মচারীদের সুরক্ষার জন্য বরাদ্দ যেখানে 28,624 কোটি টাকা, সেখানে মানে স্পিকার এই গরিবের জন্য, এই অসহায়দের জন্য মানে স্পিকার বরাদ্দ নাকি বাড়ানো হবে 1,878 কোটি টাকা মাত্র। মানে স্পিকার, তাহলে তো এটা মানে স্পিকার তেলা মাথা তেল দেওয়ার মতোই হচ্ছে। মানে স্পিকার, তার এতক্ষণ ধরে ভাতার যে গল্প করলেন, মানে স্পিকার তারা যে ভাতার গল্প করলেন, চলুন দেখে আসি যে তাদের ভাতার গল্পে কিভাবে ভাতার টান পড়েছে। মানে স্পিকার, তারা বলে গেলেন যে আমরা নাকি গুটি কয়েক কিছু উদাহরণ দেখিয়েছি, চলুন আরো উদাহরণ দেখে আসি। মানে স্পিকার দেখুন, অবিবাহিত নারীর নামে মাতৃত্বকালীন ভাতা আত্মসাৎ বলছে বাংলা ট্রিবিউন। এরপর মানে স্পিকার দেখুন, স্বামী নেই 10 বছর তবুও পাচ্ছেন মাতৃত্বকালীন ভাতা বলছে কালের কণ্ঠ। এরপর মানে স্পিকার, এই ল্যাকটেটিং এবং মাতৃত্বকালীন ভাতা নিয়ে হচ্ছে চরম দুর্নীতি, যারা ভাতা নিতে যাচ্ছে তাদের সাজসজ্জা দেখে খোদ ব্যাংক কর্মকর্তারাও হতবাক। মানে স্পিকার, আফসোস হচ্ছে আজকে যদি পিতৃত্বকালীন ভাতা বলে কিছু থাকতো তবে হয়তো আপনি বা ভবিষ্যতে আমিও পাওয়ার সুযোগ পেতাম। মানে স্পিকার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে সামাজিক সুরক্ষা খাতে খরচের দিক দিয়ে এশিয়ার নিচের দিককার 5টি দেশের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। তারপর মাননীয় স্পিকার, কিভাবে তারা এই খাতকে যৌক্তিক বলেন তা আমার বোধগম্য নয়। মাননীয় স্পিকার, এবার এসে একটি পেনশন নিয়ে, মাননীয় স্পিকার পেনশন নিয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ স্যার বলেছেন দেশের মোট শ্রমশক্তির 95% সক্রিয় কর্মজীবন শেষে কোনো পেনশন পান না। মাননীয় স্পিকার, এখন প্রশ্নটা এই জায়গাতে, বাকি 5% কর্মকর্তার জন্য আপনি প্রায় 28,000 কোটি টাকা দিয়ে দিলেন, হ্যাঁ, তার মাননীয় স্পিকার বাকিরা কোনো কানাগরিও পেল না, এটা কোন যৌক্তিকতায় পড়ে? মানে স্পিকার, 6 লাখ গৃহহীনকে ঘর বাড়ি দেওয়া হচ্ছে, 35 লাখ মানুষকে নগদ 2500 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগতম জানাই, আমরা খুশি এতে। কিন্তু মাননীয় স্পিকার, সমস্যা তখনই যখন দেখি যে তাদের এই প্রচেষ্টা, তাদের এই কষ্ট কিছু দুর্নীতিবাজ লোকের কারণে পণ্ড হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার দেখুন, গৃহহীনদের 56টি ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতি বলছে জাগো নিউজ। মাননীয় স্পিকার, এরপর দেখুন সরকারি ঘর বরাদ্দে অনিয়ম, সাংবাদিককে মারধর, এবং মাননীয় স্পিকার হাস্যকর বিষয়, আজকাল নাকি সরকারি বরাদ্দকৃত ঘর বিক্রিও করে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, তথ্যসূত্র কিন্তু প্রথম আলো। মাননীয় স্পিকার, টিআইবি বলছে নগদ সহায়তার যে 2500 টাকা সেটা পেতে গেলে গড়ে ঘুষ দিতে হচ্ছে জনপ্রতি 220 টাকা করে। মাননীয় স্পিকার, আর এই নগদ সহায়তা পেতে 56% ব্যক্তিকেই শিকার হতে হয়েছে অনিয়ম এবং দুর্নীতির। যৌক্তিকতা কি উজ্জ্বল দৃষ্টান্ত। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু সেই অমর ভাষণ মনে পড়ে। মাননীয় স্পিকার, দেশ স্বাধীন করে সবাই পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। মাননীয় স্পিকার, আজ
মাননীয় স্পিকার আজকে 30 লক্ষ দলিত শিশু শিক্ষা থেকে বঞ্চিত। আদিবাসীদের মাত্র 2% আজকে শিক্ষার আলো দেখতে পাচ্ছে। মাননীয় স্পিকার, সমাজে অস্পৃশ্য হয়, দলিত হয়, ডাক্তার রোগীকে ছোঁন না মাননীয় স্পিকার, স্পর্শ করেন না, দূর থেকে প্রেসক্রিপশন লিখে দেন মাননীয় স্পিকার। মৌলভীবাজারে মাননীয় স্পিকার, মৌলভীবাজারের ছোট্ট শিশু বিরাট বাস পড়া, মাননীয় স্পিকার সব জাত পাত ধর্ম বর্ণ কিছুই বুঝে না, সেও এটা শিকার মাননীয় স্পিকার। তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে কেন মাননীয় স্পিকার? ওই যে সে হরিজন, সে দলিত, এই কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। বিয়ে, পুজো, পার্বণ, জন্মদিন বা যে কোনো সামাজিক অনুষ্ঠান, কোনো অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দেওয়া হয় না মাননীয় স্পিকার। কাজী মাননীয় স্পিকার, পরিশেষে কবির সাথে গলা মিলিয়ে আক্ষেপের সাথেই বলতে চাই, দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমন করিয়া জগৎ জুড়িয়া কি মার খাবে দুর্বল। আগেই জানিয়েছে আমাদের সাথে আজকে এমন একজন প্রধান অতিথি উপস্থিত রয়েছেন, আমরা নানাভাবে তাকে বিশেষায়িত করতে পারবো। অত্যন্ত সজ্জন ব্যক্তি, তিনি কৃষিবিদ, তিনি অর্থনীতিবিদ, তিনি সমাজচিন্তক, তিনি তার গ্রামের মধ্যে হারভেস্টার দিয়ে একটু চাষ করে তার কৃষকরা যদি একটু ফসল ঘরে নিতে পারে, তিনি সুনামগঞ্জ থেকে আরম্ভ করে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে যে ঘুরে বেড়ান, সেই ঘুরে বেড়ানো করোনার চ্যালেঞ্জকে নিয়ে সেই ভদ্রলোক কিন্তু আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন। আমরা তাকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবার জন্য তিনি তার আপ্রাণ চেষ্টা করছেন। তিনি আমাদের প্রধান অতিথি, তার বক্তব্য শুনব। তবে আমরা তার আগে কিছুটা যুক্তি খণ্ডন পর্বে আবারও দুদলের দলনেতাদের বক্তব্য শুনে নিই এবং সেক্ষেত্রে আমি সর্বপ্রথমে আহ্বান করছি আমাদের আজকের বিরোধী দলের নেতা প্রিয়া দেবকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, যে 95% বেসরকারি কর্মজীবী আপনাকে কর দেয় তাদের জন্য আপনি বাজেটে কোনো জায়গা রাখলেন না, আর যে 5% সরকারি কর্মচারী আপনাকে কর দেয় তাদের জন্য আপনি রাখলেন 28,000 কোটি টাকা। রাখেন, আমার সমস্যা নাই, তাদের পেনশন আপনি অন্য খাতে কেন রাখলেন না? আমি দলিত, আমার নাম ভাঙিয়ে আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের টাকা দেবেন, এটা কোন ধরনের যৌক্তিকতা? এটা নিয়ে একটা কথাও কি আপনারা বলেছেন? মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতের কথা বললেন। মাননীয় স্পিকার, এই যে উদ্যোগ, এগুলোকে আমরা প্রান্তিক মানুষরা পাচ্ছি? মাননীয় স্পিকার, এটা করোনাকালীন সময়। মাননীয় স্পিকার, করোনাতে স্বাস্থ্য খাতে কি আমাদের দলিতদের জন্য, আমরা যারা প্রান্তিক জনগোষ্ঠী আদিবাসী, তাদের জন্য কি কোনো সুযোগ আছে? মাননীয় স্পিকার, আইসিইউ সিট কি এভাবে 3টা করে বরাদ্দ দেওয়া আছে যে না কোটা দিলাম 3টা আইসিইউর, এই সবগুলো হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য? এরকম কোনো বরাদ্দ কি আছে মাননীয় স্পিকার? আমি জানি না মাননীয় স্পিকার এরকম কোনো বরাদ্দ থেকে থাকলে। আজকে মাননীয় স্পিকার ভাতার কথা বললেন, বারবার বলছি 46% ভাতাগ্রহীতা অনুপযুক্ত, তাদেরকে আপনি তাদের জন্য কোনো স্টেপই আপনি নিলেন না। তাদেরকে কি করে সংশোধিত করবেন এই বিষয়টা আপনি খবরই নিলেন না। তারপর আপনি ভাতা নিয়ে গর্ব করে যাচ্ছেন। আপনি তাদের দুর্নীতি কমান, আপনি এই 46% অনুপযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তারপর আপনি ভাতা নিয়ে গর্ব করেন। যতক্ষণ পর্যন্ত এই 46% এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত এই বাজেট অযৌক্তিক। আপনি কৃষি খাতের কথা বললেন, কৃষি খাতের বরাদ্দ আমার খাতে কি করছে? আপনি কৃষি খাতে দিয়ে দিন। আমি দলিত মানুষ, আজকে মাননীয় স্পিকার আমাদের প্রধান অতিথি কৃষিমন্ত্রী, তিনি থাকাকালীন অবস্থায় আমাদের খাদ্যে বিপ্লব ঘটেছে মাননীয় স্পিকার, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ। কৃষি খাত করোনাকালীন সময়ে আমাদের পথ দেখিয়েছে মাননীয় স্পিকার, অর্থনীতিকে ধরে রাখছে। তার মতো মানুষের খাতের টাকা আপনি আমাদের খাতে কেন দিচ্ছেন? আপনারা কি তাকে ভরসা করেন না? তার খাতের টাকা তাকেই দিন, আমাদের দিতে হবে না। আমাদের জন্য ন্যায্যতা আমাদের দিন। মাননীয় স্পিকার, সরকারি কর্মকর্তার 28,000 কোটি টাকা নিয়ে যে বিরাট বড় বড় কথা বললেন মাননীয় স্পিকার, কিন্তু একবারও স্বীকার করলেন না আমাদের সংবিধান যে তাদেরকে প্রান্তিক বলে মানে না। আমরা যারা প্রান্তিক তাদেরকে আপনারা প্রান্তিক মানছেন না, কিন্তু যারা প্রান্তিক না মাননীয় স্পিকার, সরকারি কর্মকর্তা কর্মচারী আজীবন 1000 টাকা লাখ টাকার বেতন পেয়ে পেনশন পাবেন এখন, তাদেরকে আপনি আমাদের খাতে ঢুকিয়ে দিলেন। বললাম তো ঢোকান, সমস্যা না, কিন্তু আমার নামে কেন ঢুকাবেন? আমি দলিত, তারপর আমার নামে ঢুকালেন তো ঢুকালেন, বড় করে লিখলেন বাজেট নাকি বড়, আমাদের জন্য খাতে নাকি বিশাল বরাদ্দ দেওয়া হয়েছে। কেন এই কথা হবে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আজকে আমাদের এখানে উপস্থিত আছেন এমন একজন মানুষ, আমি আবারও বলছি, তিনি স্পষ্টভাষী, তিনি সবসময় অন্যায়ের প্রতিবাদ করেন। মাননীয় স্পিকার, আজকে তিনিও স্বীকার করবেন 46% অনুপযুক্ত যেখানে ভাতা পায়, 53,028 কোটি টাকা যখন অন্য খাত থেকে আমার খাতে আসে, 28,000 কোটি টাকা যখন সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়ে যান, আজকে তিনিও স্বীকার করবেন এই খাতে এই বরাদ্দ কখনোই মাননীয় স্পিকার উপযুক্ত না। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তা কখনোই যৌক্তিক না। মাননীয় স্পিকার, আছে আপনার কাছে সুযোগ আছে, ওই মূলধারার মানুষদের পাশে দলিতদের আপনি দাঁড় করাবেন কিনা। তাই আসুন মাননীয় স্পিকার, আজকের এই সংসদে আজকে আমরা প্রত্যেকে মিলে শপথ নিই, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নহে কিছু মহিয়ান। আজকে মাননীয় স্পিকার আপনি মানুষকে জিতিয়ে দিন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতাকে। আবারও নানাভাবে আজকের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। আমরা দেখি ওয়াইন্ড আপ সেশনে আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা লাইমা কবির কীভাবে তার প্রস্তাবের পক্ষে তার বক্তব্য উপস্থাপন করেন। মাননীয় সংসদ নেতা ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে বিরোধী দলের আবেগে আমিও ভেসেই গেলাম, কিন্তু বিরোধী দল আবেগের সাথে একটু বিবেকটা নিয়ে নেবার 2 মিনিটের জন্য এবার বিবেকটা নিন। আমি আজকে প্রস্তাবটা উত্থাপন করেছিলাম প্রস্তাবিত বাজেট নিয়ে, গত বাজেট নিয়ে নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা যা বলেছে
একটু শুনুন মাননীয় স্পিকার, হিজড়াদের জন্য বলেছে তারা। দেখুন, হিজড়াদের জন্য 86,000 থেকে 95,000 সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়েছি। এখন চরিত্র, আমরা তো ঘরে ঘরে যে চরিত্র ঠিক করে দিয়ে আসতে পারবো না মাননীয় স্পিকার, এটা পারবো আমরা? পারবো মাননীয় স্পিকার। তারপরে দেখুন, ওই যে আদিবাসী পার্বত্য চট্টগ্রামে আদিবাসীরা, তাদের জন্য আমরা খাদ্য সহায়তা দিচ্ছি মাননীয় স্পিকার। যাচ্ছে সেখানে দেখুন কত বাড়িয়েছি, 337 কোটি টাকা বাড়িয়েছি মাননীয় স্পিকার। এইসব পরিসংখ্যান বিবেকের সাথে দেখুন, একটু তলিয়ে দেখুন, যাচ্ছে মাননীয় স্পিকার। আমার সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। আমি আবারও বলছি, বাস্তবায়নগত ত্রুটি আছে মাননীয় স্পিকার, এটা আমাকে মানতে হবে। বাস্তবায়নগত ত্রুটি যদি না থাকতো, আজকে বাংলাদেশ তো আমেরিকাই হয়ে যাইতো, মধ্যমায়ের দেশ তো আর হইতো না। মাননীয় স্পিকার, খেয়াল করুন, কারিগরি প্রতিষ্ঠানের জন্য যারা অদক্ষ তাদেরকে দক্ষ করার লক্ষ্যে আমরা একটু বৃত্তি দিচ্ছি, কত 330 কোটি টাকা মাননীয় স্পিকার। এখন মাননীয় স্পিকার, এই আবেগে আমরা ভাসবো না। দেখি এই করোনা পরিস্থিতিতে কোনটা আমাদের জন্য সবচেয়ে বেশি আগে, স্বাস্থ্য, খাদ্য, তারপরে সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান। মাননীয় স্পিকার, এই করোনাতে কতজন কাজ হারিয়েছে, তাদের জন্য আমি দেখিয়ে গেলাম কি কি করেছি। মাননীয় স্পিকার, আমার সরকার কি কি করেছে, তার যে সদিচ্ছার অভাব নেই মাননীয় স্পিকার। তারপরে দেখি চা শ্রমিকদের জন্য কি করেছে, চা রপ্তানিতে আমার দেশ চতুর্থ, তাদেরকে কিছু দিতে হবে, হ্যাঁ দিয়েছে, 25 কোটি টাকা তাদের জন্য বরাদ্দ রয়েছে। তারপরে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান, ওখানে আছে 13 কোটি টাকা। মাননীয় স্পিকার, দেখুন ভিক্ষাবৃত্তির কথা বললো তারা, ভিক্ষাবৃত্তিতেও আমার সরকার বরাদ্দ দিয়েছে মাননীয় স্পিকার, কাউকে ফেলে যায়নি, 6 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এইসব পরিসংখ্যান আমি জানি। আমার এই যে আমরা যে বরাদ্দ দিচ্ছি, আমরা যে ভাতা দিচ্ছি, 500 টাকা ভাতা, কিন্তু মানে আমরা কি চেষ্টা করছি যে আগে হচ্ছে সব অঞ্চলের মানুষগুলো আগে কভার হোক, তারপরে হচ্ছে আমরা না হয় পরিমাণটা বাড়িয়ে দেব। কিন্তু আজকে তারা যা বললো সব হচ্ছে গত বাজেট নিয়ে। আগামী প্রস্তাবিত বাজেটে কোন কোন জায়গায় সংস্কার প্রয়োজন ছিল তারা দেখাতে পারে না মাননীয় স্পিকার। বুঝে যাই এতে আমরা যে বাজেটটা যৌক্তিক, আপনারা কোনো খুঁজে পাচ্ছেন না, পাবেনও না মাননীয় স্পিকার। আমরা সব জায়গায় দিচ্ছি আমাদের সক্ষমতা অনুসারে। আজকের এই সংসদে যাতে এই প্রস্তাবটা গৃহীত হয় মাননীয় স্পিকার, সক্ষমতার কথা ভাববেন সব সময়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আজকে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় এই বাজারের যৌক্তিকতা নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা যখন এই বিষয় নিয়ে কথা বলছি তখন আমরা দেখছি যে নতুন দারিদ্র্যের সংখ্যা 6 কোটির কথা, বহুমাত্রিক দারিদ্র্য কিন্তু 6 কোটির কথা বলা হচ্ছে যে এদের জন্য কর্মসংস্থান এবং নগদ যে প্রদানের যে সহযোগিতা করার কথা, তার সুনির্দিষ্ট কিন্তু কোনো ব্যাখ্যা কিন্তু এখনো পর্যন্ত নাই। যদিও সরকারের পক্ষ থেকে নগদ প্রণোদনার কথা বলা হচ্ছে, কিন্তু এই যে 6 কোটি যে যারা বহুমাত্রিক দারিদ্র, এই দারিদ্রদের রক্ষা করবার জন্য আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষার জন্য সেই জায়গায় সুনির্দিষ্ট প্রস্তাবনা বাজেটে কতখানি আছে সেটি কিন্তু বিচার বিশ্লেষণের আমরা দাবি রাখি। আমরা দেখেছি যে নতুন দরিদ্র জনগোষ্ঠীর জন্য যে নগদ প্রণোদনার কথা বলা হচ্ছে, 2,500 টাকার কথা বলা হচ্ছে, সেটি ইতিপূর্বে দেখেছি 50 লক্ষের মধ্যে 35-36 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সেখানেও কিন্তু একটা প্রশ্ন উঠেছে যেখানে উপযুক্ত ব্যক্তিরা সেই প্রণোদনাটা, নগদ প্রণোদনাটা পেয়েছে কিনা। আবার কিছু মিসফেয়ারিং হয়েছে বলা হচ্ছে। নতুনভাবে 50 লক্ষ হতদরিদ্র মানুষকে দেওয়া হবে, সেই জায়গার মধ্যে সেই তালিকার স্বচ্ছতা কতখানি রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে হতদরিদ্র মানুষের সংখ্যা কতজন মানুষ এই সুবিধাভোগী হতে পারে, কতজন মানুষকে নগদ অর্থ প্রণোদনা দেওয়া যেতে পারে। এটিকে আসলে 3 কোটি 3.5 কোটি লোকই আজকে হতদরিদ্রতার পর্যায়ে রয়েছে, নাকি করোনার কারণে নতুন দারিদ্রতা তৈরি হয়েছে, সেই নতুন দারিদ্রতা তৈরি করানোর জন্য সেই তালিকা তৈরি করে আমরা 50 লক্ষকে বাড়িয়ে আরও বেশি করতে পারি কিনা, সে বিষয়ে কিন্তু আমাদের এখন চিন্তা করবার বিষয় রয়েছে। 2500 টাকা করে যে এককালীন যে প্রদান করা হচ্ছে, সেই 2500 টাকা করে একজন দিনমজুর, রিক্সা চালক যিনি গাড়ি চালাতে পারছেন না, যিনি ফুটপাতের দোকানদারি করতে পারছেন না, সেটাও পর্যাপ্ত কিনা সেটি কিন্তু আমাদের ভাববার সময় এসেছে। সেই কিছু মিলিয়েই কিন্তু আমাদেরকে এখন ভাবতে হচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় আসলে বাজেটে কী রয়েছে। আমরা বলি যে এটি জীবন জীবিকার বাজেট, জীবনকে বাঁচিয়ে জীবিকা রক্ষা করতে হবে, এবং জীবনকে বাঁচিয়ে যদি জীবিকা রক্ষা করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু আমাদের 80% মানুষকে কিন্তু ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা কি সেই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবার জন্য আমাদের সরকার সার্বিক প্রচেষ্টা থাকার পরেও কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে পারি যে জীবন বাঁচিয়ে যে জীবিকা রক্ষা করতে হলে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে হবে, সেটিকে আমরা করতে পারছি? আমরা একমুখী একটা দেশের উপর নির্ভরশীল হওয়ার কারণের জন্য আমরা কি পিছিয়ে পড়েছি কিনা? আমরা এখন নতুন নতুন দেশের কাছে এই করোনার টিকার জন্য ঘুরছি কিনা? তাহলে আজকে সর্বস্তরে দেখি, আজকে দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তাকে ভ্যাকসিন দেওয়া হবে, ডাক্তারদের ভ্যাকসিন দেওয়া হবে, ইঞ্জিনিয়ারদের ভ্যাকসিন দেওয়া হবে, মেডিকেল স্টুডেন্টদের ভ্যাকসিন দেওয়া হবে, যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু আজকে যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে তাদেরকে ভ্যাকসিনেশনের আওতায়
আনবার জন্য আমরা কোথাও কি ভয়েস রেজ হতে দেখেছি? যে মানুষগুলো করোনাকালে তাদের ফলন ফলিয়ে আমাদের এই বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছিল, সেই কৃষক, কামার, কুমার, মজুর যারা রয়েছে, তাদেরকে এই করোনার ভ্যাকসিন প্রদান করবার জন্য আমরা খুব একটা বেশি কাউকে ভয়েস রেজ করতে পারি না। যতক্ষণ পর্যন্ত এই প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা তাদেরকে ঋণ প্রদান করতে না পারি, তাদেরকে এই যে নগদ অর্থ সহায়তা বাড়িয়ে দিতে না পারি, যতক্ষণ পর্যন্ত এই প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের কর্মসংস্থানের কথা বলতে না পারি। যদিও এবারের বাজেটকে বলা হচ্ছে ব্যবসা বান্ধব বাজেট, আমরা সাধুবাদ জানাই। যদি ব্যবসা হয়, বিনিয়োগ ভালো হয়, তাহলে নিশ্চয়ই সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে। কিন্তু সেই ব্যবসা যদি শুধুমাত্র কিছু শ্রেণীর ব্যবসার জন্য হয়, তাহলে প্রান্তিক জনগোষ্ঠী যারা এসএমইতে রয়েছে, যারা ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে, যারা ইনফরমাল রয়েছে, সেই ইনফরমাল মানুষগুলোকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাদের জন্য কিন্তু ঋণের ব্যবস্থা করতে হবে, তাদের জন্য কিন্তু প্রণোদনার ব্যবস্থা করতে হবে। এই প্রান্তিক জনগোষ্ঠীকে যাতে অল্প সুদে, বিনা সুদে আমরা ঋণ প্রদান করতে পারি, সেই জায়গার মধ্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষার জন্য আমাদেরকে যে ভাতা প্রয়োগ করা হচ্ছে, সেই ভাতাটি অপ্রতুল এবং সে ভাতা বাড়ানো দরকার। ভাতার সাথে অবশ্যই সে ভাতার আওতাটাও বাড়ানো দরকার। সরকারি কর্মচারীদের যে পেনশন ভাতা এখানে এসছেন, সেই পেনশন ভাতাকে, উপবৃত্তিকে, সঞ্চয়পত্র, সুদকে কী কারণে প্রশ্ন আসছে, কী কারণে সেখানে আজকে সামাজিক সুরক্ষা খাতে ঢুকিয়ে রাখা হয়েছে, সেটা যদি বাদ দেই, আমরা 30-35% যদি বাদ দেই, তাহলে কিন্তু আমরা দেখা যাবে যে আমাদের আসলে সামাজিক সুরক্ষা খাতে সরাসরি যারা উপকারভোগী, তাদের 60-65% বেশি সেখানে কিন্তু উপকারভোগী হয় না। জাতির সূর্য সন্তান হচ্ছে মুক্তিযোদ্ধারা। সেই সূর্য সন্তানদের ভাতা 12,000 টাকা থেকে 20,000 টাকা করা হয়েছে। আমরা সাধুবাদ জানাই, আমরা অভিনন্দন জানাই, তাদেরকে 20,000 টাকা করা হয়েছে। কিন্তু সেই সূর্য সন্তানদের ভাতাটা আমরা কি জন্য প্রান্তিক জনগোষ্ঠীর ভাতার মধ্যে রাখবো? কি জন্য আমরা মুক্তিযোদ্ধা সম্মানের ভাতা নামে আর একটা খাত করে তাদেরকে সেই সম্মানের জায়গায় আমরা রাখতে পারি না? সে জায়গায় কিন্তু আজকে আমরা প্রস্তাব করতে চাই। এবারে আমরা বক্তব্য শুনব আমাদের মাননীয় মন্ত্রী, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে এই পর্যায়ে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই সামাজিক নিরাপত্তা খাতে 2008 সালেও 2,000 কোটি টাকা বাজেট ছিল, 13,000 কোটি টাকা ছিল এবং টোটাল জিডিপির 1.46%। এটাই এই বছর বাজেটে আমরা বলেছি 3.11%, যেটা 1,07,000 কোটি টাকা। যারা পেনশন পায় তারা হলো রিটায়ার্ড, নন কন্ট্রিবিউটর। সামাজিক নিরাপত্তা খাতে বলা হয় যখন সে রিটায়ার্ড করলো, তার কিছু পাওয়ার নাই, সে কাজ করে না, কিন্তু এখন অনেক কর্মক্ষম থাকে তারা, কিন্তু বাংলাদেশে ওই ধরনের ইও পাওয়া যায় না। তারা কিন্তু একটা পাচ্ছে, সহযোগিতাই পাচ্ছে। তো এটা এখন না, একদম সেই পাকিস্তান আমল থেকেই সবসময়ই এই পেনশনের টাকাটা এটা সামাজিক নিরাপত্তা খাতের সাথেই দেখানো হতো। সেম উইথ মুক্তিযোদ্ধা। তবে আপনি যে সেন্টিমেন্টের কথা, স্পিরিটের কথা বলেছেন, যে মুক্তিযোদ্ধারা সূর্য সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা জীবন বাজি রেখে যুদ্ধ করছে, জীবন দিতে গেছে, তাদেরকে সম্মান দেখিয়ে এটাকে আলাদা করা যেতে পারে। কিন্তু এটাকে আমি সমর্থন করি। এই বাজেটে যে জিনিসটা সবচেয়ে এখন দরকার, বাংলাদেশে বিনিয়োগ হচ্ছিল না, বিদেশিরা আসছিল না, দেশি না। এই জন্য, করোনার জন্য আজকে বিদেশিরা আসতে পারছে না, আমরা থমকে আছি। বাংলাদেশ একটা ভিত্তি রচনা করেছে, যে সমস্যা ছিল বিনিয়োগের, আপনাদের জন্য এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে। এইটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। আমাদের তরুণ যুবকদের জন্য হয় তাদেরকে উদ্যোক্তা করতে হবে, উদ্যোক্তা করার জন্য তাদেরকে সহযোগিতা দিতে হবে, অর্থনৈতিক সহযোগিতা। যারা মেধাবী তারা আসবে, উদ্যোক্তা হবে, হচ্ছেও এখন অনেক তরুণরা নতুন ব্যবসা, নতুন কিছু করছে। তার জন্য কি করতে হবে? তার জন্য করতে হবে শিল্প কারখানা। সেই শিল্প কারখানা করার জন্য এই সরকার যা যা করা দরকার সব করেছে। তারপর এসএমই, ছোট ছোট শিল্প কারখানা, সেগুলো করার জন্য যা করার দরকার এই বাজেটে আমরা সবচেয়ে যেটাকে গুরুত্ব দিচ্ছি, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। এই সরকার কি করেছে এই বাজেটে? কৃষি প্রক্রিয়াজাতকরণের জন্য দুধ, মাছ, মাংস এগুলো প্রক্রিয়াজাত করা, তারপরে ফলমূল প্রক্রিয়াজাত করা, যেগুলো বিদেশে খুব বাজার আছে, আন্তর্জাতিক বাজারে যেগুলোর চাহিদা রয়েছে। আমাদের অর্থনীতিতে দুইটা দিক, একটা হলো বায়োমোডাল মার্কেটিং সিস্টেমে যেতে হবে, আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করতে হবে এবং স্থানীয় বাজারেও যেতে হবে। 10,000 কোটি টাকা রাখছি আমরা থোক বরাদ্দ ভ্যাকসিনের জন্য, এবং এটি বলা আছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, বাজেটে দুইটা কৃষি এবং স্বাস্থ্য, এখান থেকে বাজেট কমানো যাবে না এবং বাজেট কাটা যাবে না। যদি দরকার হয় কোনো মন্ত্রণালয়ের সমস্ত বাজেট কেটে দিয়ে প্রথম মানুষের জীবন ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে, ভ্যাকসিনের যেন কোনো টাকার অভাব না হয়। কাজেই বাজেটে কত রাখছি রাখি নাই এটা কোনো পয়েন্টই না,
যতক্ষণ পর্যন্ত টাকা আছে সেটা যে কোনো কাজের জন্যই হোক সেখান থেকে কেটে এনে এই ভ্যাকসিন আনতে হবে এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ঠিক তেমনই কৃষি খাতে, কৃষির সাথে কে জড়িত? বাংলাদেশের 60 থেকে 70% মানুষ এখনও গ্রামে থাকে, তাদের জীবন জীবিকা কোনো না কোনোভাবে কৃষির সাথে জড়িত। আমাদের অনেক কর্মসূচি রয়েছে, 65টিরও বেশি কর্মসূচি আছে, তরুণদের জন্য আছে, তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, বিধবাদের জন্য আছে। তাছাড়াও আপনার 50 লক্ষ পরিবারকে আমরা 10 টাকায় চাল দিই। এখন যদি বলেন যে সেখানে ওই যে আবার বেনিফিশিয়ারি বা উপকারভোগী সিলেকশনে দুর্নীতি আছে, কিছুটা হয়তো আছে, দুর্নীতি নাই এটা আমি বলবো না, অবশ্যই দুর্নীতি আছে। কিন্তু তারপরও যখন যাই 2,500-3,000 মহিলা বসে থাকে, দেখেই তো মনে হয় যে তারা দরিদ্র, একটি মানুষকেও মনে হয় না যে তারা গরিব না। আমাদের দায়িত্ব হল যাতে আমরা দুর্নীতি কমিয়ে নিয়ে আসতে পারি, স্বচ্ছতা এবং যারা এই দুর্নীতির সাথে জড়িত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সবাইকে জবাবদিহিতায় আনতে হবে। এটি হওয়া উচিত আমাদের আজকের এই শপথ। এই বাজেট বাস্তবায়ন কোনো কঠিন না, বাস্তবায়নের পথে এই করোনা, কোভিড এটা অনিশ্চিত, আমরা জানি না, আমরা আশাবাদী। আমরা প্রস্তাব করেছি, আমরা কর্মসূচি নিয়েছি, আমাদের এই যদি কোনো দুর্যোগ না থাকে, করোনা যদি ইনশাল্লাহ আমরা কমাতে পারি, অবশ্যই এটা বাস্তবায়ন হবে। শুনছিলাম মাননীয় মন্ত্রী তার বক্তব্য দিয়েছেন। আমরা একটা ফলাফল হানা ভোটের মধ্যে দিয়ে নিব এবং হানা ভোটের মধ্যে দিয়েই আমরা আমাদের আজকের এই ছায়া সংসদের আমাদের ফলাফল ঘোষণা করব। প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় প্রস্তাবিত বাজেট যৌক্তিক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। প্রস্তাবের পক্ষে যারা আছেন হা বলুন। এবং যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। আমরা হ্যাঁ এবং না ভোট পেয়ে গেলাম। আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় প্রস্তাবিত বাজেট যৌক্তিক, এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণের জন্য বলতে হচ্ছে আমাদের আজকের এই ছায়া সংসদে না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। না যুক্ত হওয়ার কারণের জন্য আমাদের আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে আমরা বিজয়ী বলে ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আমাদের আজকের প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় এই ছায়া সংসদটি দেখলেন, আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান, আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।